morning, dear first year and second year students. How are you? I hope all are safe and sound by the grace of the Almighty Allah. I'm fine also. I'm Muhammad Farhatul Bari, Assistant Professor of English, Jinjira PM Pilot School and College, Jinjira, Dhaka. Okay, dear students, let us see today's lesson. Our today's lesson is participle, gerund, and verbal noun. I have selected these grammatical items in order to acquire knowledge about some grammatical items. You have to know about these grammatical items to or in order to change the transformation of sentences. Okay, dear students, let us start now. Participle, gerund and verbal noun. আমি পার্টিসিপল, জিরান্ড এবং ভার্বাল নাউনকে তিনটি অংশে বিভক্ত করেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। এবার দেখো পার্টিসিপল কাকে বলে? দ্য ফর্ম of a verb which does the function of both a verb and an adjective is called a participle. অর্থাৎ এই পার্টিসিপলটি এমন একটি গ্রামাটিক্যাল আইটেম যেটি হচ্ছে পার্টিসিপল এমন একটি গ্রামাটিক্যাল আইটেম যেটি হচ্ছে যে একই সঙ্গে ভার্বের মূল ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত শব্দটি ভার্বের মতো আচরণ করতে পারে, আবার অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে পারে, এবং সেটাকেই বলা হয় পার্টিসিপল। আমরা একটু লক্ষ্য করি, একটি উদাহরণের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করি। উই শুড নট put our hands into boiling water. তোমাদের সুবিধার জন্য আমি একটু স্ক্রিনটি একটু সামনে নিয়ে এসেছি। দেখো একটুখানি, উই শুড নট পুট আওয়ার হ্যান্ডস ইনটু বয়লিং ওয়েটার, হি ইজ আ লার্নড ম্যান। এই বাক্যের মধ্যে দেখো বয়েল নামক একটি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, তাইলে অবশ্যই পার্টিসিপল, হ্যাঁ, পার্টিসিপল অবস্থায় রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল কিন্তু আবার কয়েক প্রকারের রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমরা এখানে দুটি উদাহরণ পাবো, যেটি হচ্ছে এটি হলো প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ, এটি হচ্ছে পাস্ট পার্টিসিপলের উদাহরণ। এবার দেখো দ্বিতীয় বাক্যের মধ্যে হি ইজ আ লার্নড ম্যান, এই লার্নড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু অ্যাডজেক্টিভের মতো আচরণ করেছে, নাউনের আগে বসেছে বলে। আবার এখানেও দেখো নাউনের আগে বসেছে, এই বয়েল নামক এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, কাজেই এটা যেমন পার্টিসিপলও হয়েছে, তাহলে নাউনের আগে বসেছে বলে অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, আবার ভার্বের মতো আচরণ করছে। কাজেই পার্টিসিপল সম্পর্কে আমরা একটু জানলাম যে এমন একটি গ্রামাটিক্যাল আইটেম যেটি হচ্ছে ভার্বের মূল ফর্মের সঙ্গে আইএনজি থাকতে পারে, ভার্বের মূল ফর্মের পাস্ট পার্টিসিপল হতে পারে, ঠিক আছে, আবার হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপলও থাকতে পারে। এরকম আইটেমগুলো যখন আমরা দেখব একই সঙ্গে তারা ভার্বের মতো আচরণ করতে পারে, অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেও পারে, এবং সেটাকে আমরা বলবো পার্টিসিপল। এবার দেখো পার্টিসিপলের ব্যবহার। পার্টিসিপল কি করে? রিলেটিভ প্রোনাউনকে অপসারণ করতে, অর্থাৎ সম্পর্ক বা সম্বন্ধ সূচক অর্থাৎ সর্বনামকে অপসারণ করতে বা দূরীভূত করতেও এই পার্টিসিপলের ব্যবহার হয়। আমরা একটুখানি স্ক্রিনটিকে আর একটু তোমাদের সুবিধার জন্য নিচের দিকে করছি।
দেখো রিলেটিভ প্রোনাউনকে অপসারণ করতে, যেমন দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। এই বাক্যটির মধ্যে দেখো এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে এই রিলেটিভ প্রোনাউনকে অপসারণ করার জন্য আমরা কি করলাম, দ্য ম্যান কামিং, এই যে কামিং শব্দ ব্যবহার করলাম, একটি পার্টিসিপল। এই কামিং শব্দ ব্যবহার করে এই হু শব্দকে সরিয়ে দিলাম, দ্য ম্যান কামিং হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। তাহলে আমাদের হয়ে গেল, তাহলে রিলেটিভ প্রোনাউন অপসারিত হয়ে গেল। এবার বলা হয়েছে যে তোমাদের স্ক্রিনের দেখার সুবিধার জন্য একেবারে সামনে নিয়ে আসলাম আমি, দেখো একটুখানি। বলা হয়েছে একটি ক্লোজ বা বাক্যাংশকে অপসারণ করতেও এই পার্টিসিপল ব্যবহৃত হয়। যেমন একটি ক্লোজ বা বাক্যাংশকে অপসারণ করতেও এই পার্টিসিপলটি ব্যবহৃত হয়। তো সেটা কিরকম দেখো একটুখানি, একটা উদাহরণের মধ্যে দিয়ে দেখো, হি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড টুক আউট আ স্কুল ব্যাগ। এখন এটা কিন্তু তোমার অ্যান্ড দ্বারা যুক্ত আছে দুটি বাক্যাংশ, হি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড টুক আউট আ ব্যাগ, এই একটি বাক্যাংশ। এখন এটাকে যদি অপসারণ করতে চাই একটি বাক্যাংশকে, তাহলে কি করব, এই হিকে সরিয়ে দেবো, তাহলে ওপেনিং দ্য ডোর, একটি কমা ব্যবহার করবো অ্যান্ডের পরিবর্তে, অ্যান্ডও সরে গেল, টুক আউট আ স্কুল ব্যাগ। তাহলে দেখা গেল এখানে এই প্রথম বাক্যাংশটির কিন্তু কি হলো, অনেক কিছুই অপসারিত হলো, মানে অপসারণ করে ফেললাম। একটি ক্লোজ বা বাক্যাংশকে অপসারণ করতে আমরা পার্টিসিপেলের ব্যবহার করতে পারলাম। এবার আমরা একটুখানি আবার জিরান্ডের দিকে যাই, লক্ষ্য করি। জিরান্ড দেখো একটুখানি, জিরান্ড কাকে বলে, ভার্বস অর্থাৎ ক্রিয়াগুলো, অথবা ভার্ব এন্ড অর এন্ডস, ঠিক আছে, ভার্বস এন্ড, আবার ভার্ব এন্ডস ইন আইএনজি অ্যান্ড ডাজ দ্য ফাংশন অফ বোথ আ ভার্ব অ্যান্ড আ নাউন ইজ কল্ড জিরান্ড। জিরান্ড কাকে বলে, যে আইএনজি যুক্ত একটি ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত শব্দটি একই সঙ্গে সে ভার্বের মতো আচরণ করতে পারে, ক্রিয়ার মতো, অথবা একটি নাউন বা বিশেষ্যের মতো আচরণ করতে পারে, তাকে আমরা কি বলবো, জিরান্ড। যেমন দেখো, স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ, অর্থাৎ ঘুম হয় প্রয়োজনীয় টু লাইফ, জীবনের জন্যে। তাহলে এখন দেখার বিষয় যে স্লিপিং শব্দটি, এটা যেমন স্লিপিং মানে কি, ঘুমানো, তাহলে ঘুমানো একটি কাজ, ঘুম কিন্তু একটি কাজ, তাহলে এটা একটা ভার্বের মতো আচরণ করছে, আবার এটা কিন্তু নাউনের মতো আচরণ করছে, যেহেতু সাবজেক্ট হিসেবে বসেছে বাক্যটিতে। তাহলে নাউন বা বিশেষ্য, ঘুম একটি নামজাতীয় শব্দ, আর ঘুমানো, ঠিক আছে, নামজাতীয় শব্দটি যেমন হতে পারে, আবার ভার্বের মতো আচরণ করতে পারে স্লিপিং শব্দটি, কাজে এটাকে বলা হয় জিরান। এবার দেখো দ্বিতীয় বাক্যের মধ্যে, হি স্টার্টেড ওয়াকিং, সে শুরু করলো হাঁটা। তাহলে এই যে সে শুরু করলো হাঁটা, এই হাঁটা কিন্তু একটা কাজ, ঠিক আছে, আবার এই হাঁটাটা কিন্তু একটা অবজেক্ট হিসেবে কিন্তু বসেছে, ভার্বের মূল ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কিন্তু সে নাউনের মতো আচরণ করছে। কাজেই আমরা জিরান্ডের সংজ্ঞা অনুযায়ী কি জানলাম, যে জিরান্ড একই সঙ্গে কি করে ভার্বের মতো আচরণ করতে পারে, আবার এটা সাবজেক্ট বা নাউন হিসেবেও কিন্তু ব্যবহৃত হতে পারে, আবার অবজেক্টিভ ফর্ম হিসেবেও এটা থাকতে পারে, এবং সেটা নাউন হিসেবেও থাকতে পারে। এবার আমরা একটুখানি জিরান্ডের ক্ষেত্রে দ্বিতীয়টি 2 নম্বরের দিকে একটুখানি লক্ষ্য করি, কি আছে দেখো একটুখানি। 2 নম্বরটি, ভার্বের সাবজেক্ট হিসেবেও কি ব্যবহৃত হতে পারে, জিরান্ড ব্যবহৃত হতে পারে। যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তাহলে ওয়াকিং হচ্ছে সাবজেক্ট, আর ইজ, তাহলে ইজ হলো ভার্ব, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে ওয়াকিং শব্দটি, ভার্বের মূল ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত শব্দটি কি হয়েছে, একটি জিরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবার 2 নম্বরটি একটুখানি লক্ষ্য করো, ট্রানজিটিভ ভার্বের
অবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে। ট্রানজিটিভ ভার্ব মানে কি? সকর্মক ক্রিয়াকে কর্ম হিসেবেও কিন্তু সেটা ব্যবহৃত হতে পারে। যেমন হি এনজয়েজ প্লেয়িং ক্রিকেট, সে উপভোগ করে প্লেয়িং ক্রিকেট। তাহলে এখানে এনজয়েজ হচ্ছে মূল ক্রিয়া, মূল ক্রিয়ার পরের যে অংশগুলো সেটাই সাধারণত অবজেক্ট। তাহলে এখানে প্লেয়িং ক্রিকেট, এই প্লেয়িং শব্দটি কিন্তু এই এনজয় নামক ভার্বের অবজেক্ট হিসেবে বা ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়ার অবজেক্ট হিসেবে বসেছে। আশা করি বুঝতে পেরেছ। আমরা আরো কিছু বিষয়গুলো একটু জানবো। তোমাদের দেখার সুবিধার জন্য স্ট্যান্ডটিকে আর একটু ছোট করে নেওয়া হয়েছে, দেখো একটুখানি। জিরান্ডের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানলাম যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন হি ইজ রেসপন্সিবল ফর ডুইং দিস। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে প্রিপোজিশন হচ্ছে ফর, ফরের পরে ডু নামক ভার্বের সঙ্গে ডুইং হয়েছে দিস। তাহলে এই প্রিপোজিশনের অবজেক্ট রূপেও কিন্তু ব্যবহৃত হয়েছে ডুইং দিস। এবার 5 নম্বরটি একটু দেখো, ভি নম্বরটি 4 নম্বরটি ইনকমপ্লিট ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, মানে ইনকমপ্লিট ভার্ব, হ্যাঁ, অসম্পূরক ক্রিয়ার কমপ্লিমেন্ট বা সম্পূরক হিসেবেও কিন্তু সেটা ব্যবহৃত হয়। যেমন হিজ হবি ইজ রিডিং নভেলস। তাহলে হিজ হবি ইজ রিডিং নভেলস। এই বাক্যের মধ্যে দেখো ইনকমপ্লিট ভার্ব, এই ভার্বের কি কমপ্লিমেন্ট বা সম্পূরক হিসেবে এরা ব্যবহৃত হয়েছে, রিডিং নভেলস, রিডিং শব্দটি, এটাই হচ্ছে জিরান্ড। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব ভার্বাল নাউন। when the and of are used and the is used before gerund and of is used after gerund is called verbal noun। অর্থাৎ দি অথবা দা, এই দুইটা উচ্চারণ তোমরা করবে, দা অথবা দি। অবশ্য মনে রাখতে হবে দা এবং দি সব জায়গায় কিন্তু উচ্চারণ করা যায় না। শব্দের গঠন, শব্দের আলোকে, ভাওয়েল এবং কনসোনেন্টের আলোকে দা এবং দি ব্যবহার করতে হয়। যাই হোক, আমরা সেই বিষয়ে এখন যাব না, সেটা পরে তোমাদের জ্ঞান দান করব। এবার আসো, আমরা এখানে একটু বলছি যে দা অথবা দি এবং অবের মাঝখানে একটি ভার্বের মূল ফর্মের সঙ্গে আইনজি যুক্ত শব্দ, যে এই স্ট্রাকচারটা যখন থাকবে, আইনজি যুক্ত অংশটি থাকবে, তখন আমরা এই দা অর দি এবং ভার্বের মূল ফর্মের সঙ্গে আইনজি যুক্ত শব্দ এবং অব, এই সবগুলোর সম্মিলনকে আমরা কি বলবো? ভার্বাল নাউন। মানে অর্থাৎ স্ট্রাকচারটা এরকম আর কি। তাহলে আমরা একটু দেখি, দ্য রিডিং অব ইংলিশ ইজ ইন্টারেস্টিং। তাইলে এখানে দেখা যায় দা আছে, রিডিং অব ইংলিশ, দ্য রিডিং অব ইংলিশ, এই যে দ্য রিডিং অব রিডিং, এইটাই হচ্ছে ভার্বাল নাউন। আর এটার অবজেক্টটা দেখো ইন্টারেস্টিং, ঠিক আছে। এবং বলা হয়েছে যে জিরান্ড ইজ, অর্থাৎ জিরান্ডের আগে দা এবং জিরান্ডের পরে অব ব্যবহৃত হয়, ঠিক আছে। জিরান্ডের পরে, জিরান্ডের আগে দা অথবা দি, আবার জিরান্ডের পরে অব ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে ভার্বাল নাউন। এবার আমরা একটু 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে হচ্ছে জিরান্ড এবং ভার্বাল নাউনের অর্থ এক। জিরান্ড এবং ভার্বাল নাউনের অর্থ কিন্তু এক। জিরান্ড দ্বারা, 2 নম্বরটি দেখো, জিরান্ড দ্বারা ভার্বের কাজ সম্পন্ন হয়।
জিরান্ড দ্বারা আমরা জিরান্ডের সংজ্ঞা অনুযায়ী জেনেছি যে জিরান্ড দ্বারা যেমন ভার্বের কাজ সম্পন্ন হয়, আবার কিন্তু সেটা নাউন হিসেবেও ব্যবহৃত হয়, অর্থাৎ দুটি অংশ তার মধ্যে রয়েছে। কিন্তু ভার্বাল নাউন কেবলমাত্র নাউনের কাজ সম্পন্ন করে থাকে, কিন্তু ভার্বাল নাউন শুধু একটা অংশ, অর্থাৎ সে কিন্তু নাউনের আচরণ করতে পারে কিন্তু ভার্বের আচরণ করতে পারে না, এটাই বলা হয়েছে। এবার দেখো 3 নম্বরটি, জিরান্ডের অবজেক্ট থাকতে পারে। ঠিক আছে, জিরান্ডের অবজেক্ট থাকতে পারে, যেমন আই লাইক রাইটিং ইংলিশ, তাহলে আমি পছন্দ করি লিখতে ইংলিশ। তাহলে দেখা যায় এই যে রাইটিং শব্দটা হচ্ছে জিরান্ডের অবজেক্ট থাকতে পারে, মানে অবজেক্ট রয়েছে এখানে। তো আজকে আশা করি যতগুলো বিষয় আলোচনা করা হয়েছে তোমরা নিশ্চয়ই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছ। আমি একটুখানি তোমাদেরকে আগামী ক্লাসে আর বাকি অংশগুলো তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই এখন যে বিষয়টি একটু লক্ষণীয়, আবার একটু রিপিটেশন করি, কারণ জিরান্ড এবং ভার্বাল নাউন এবং পার্টিসিপল এগুলো কিন্তু জানা অতীব জরুরি, বিশেষ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে পার্টিসিপল রয়েছে, জিরান্ড রয়েছে, ভার্বাল নাউনের ফাংশনগুলো রয়েছে, বাক্যগুলো রয়েছে। সেই বাক্যগুলো যদি তুমি এগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা না থাকে তোমার, তাহলে তোমাদের জন্য করাটা মুশকিল হয়ে যাবে। তো this is for the day. Thank you very much. See you in the next class.